আমি 4th ইয়ারে বলেছিলাম নকলের কাফন পরিয়েছে, দাফন দিয়েছি। আর 5th ইয়ারে তো বলেছিলাম 40 করে আসলাম। বিএনপি নতুন সরকারের মন্ত্রিসভা নিয়ে কে কি মন্ত্রিত্ব পাবে তা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। তবে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক শিক্ষামন্ত্রী আনোয়ার এহসানুল হক মিলনকে নিয়ে। নির্বাচনে পাশ করার পর এক শিক্ষার্থীকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, নকলবন্ধ পড়াশোনা করতে হবে, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রশংসা ছড়াচ্ছে। সবাই ধরেই নিয়েছে দেশের নতুন শিক্ষামন্ত্রী হতে যাচ্ছেন এহসানুল হক মিলন। দর্শক, আজ আপনাদের দেখাবো এহসানুল হক মিলনের সময় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল ও তার শিক্ষাগত যোগ্যতা এবং তার রাজনৈতিক জীবনের অনেক অজানা কাহিনী। আনোয়ার এহসানুল হক মিলন বাংলাদেশের জাতীয় রাজনীতির এক পরিচিত মুখ। তিনি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন এবং বিশেষ করে চাঁদপুর অঞ্চলে তার রাজনৈতিক প্রভাব সুপ্রতিষ্ঠিত। ছাত্র রাজনীতি থেকে শুরু করে মন্ত্রিত্ব পর্যন্ত তার পথচলা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত। 2001 থেকে 2006 সময়কালে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আনোয়ার এহসানুল হক মিলনের সময়টিকে অনেকেই নকলমুক্ত পরীক্ষার যুগ হিসেবে উল্লেখ করেন। সে সময় পাবলিক পরীক্ষা এসএসসি ও এইচএসসি নিয়ে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেন। পরীক্ষা কেন্দ্রে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, কেন্দ্র সচিব ও পরিদর্শকদের জবাবদিহিতা বৃদ্ধি এবং প্রশাসনের সরাসরি নজরদারি এসব পদক্ষেপ পরীক্ষার পরিবেশে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিল সাবেক এই প্রতিমন্ত্রী। পরীক্ষার প্রশ্ন ফাঁস ও গণনকল ঠেকাতে জেলা পুলিশ, পুলিশ প্রশাসন এবং শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ে বিশেষ টাস্ক ফোর্স কাজ করত। কেন্দ্রভিত্তিক মনিটরিং জোরদার করা হয়। অনিয়ম ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া হতো। অনেক কেন্দ্রে বহিষ্কার ও শাস্তিমূলক পদক্ষেপেরও নজির দেখা যায়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটি বার্তা দেয়, পরীক্ষা মানেই মেধার লড়াই। এবার আসি এহসানুল হক মিলনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতক সম্পন্ন করেন। 1982 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। 2018 সালে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন, যা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকার উপর তিনি গবেষণা করেছেন। রাজনীতির বিষয়ে তিনি শুরুতেই ছাত্র রাজনীতি থেকে মূলধারার রাজনীতিতে প্রবেশের পর মিলন ধীরে ধীরে দলীয় কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। চাঁদপুরে বিএনপির সংগঠনকে শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তৃণমূল কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, নিয়মিত জনসভা ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ তাকে একজন মাঠ ঘেঁষা নেতা হিসেবে পরিচিত করে তোলে। 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এলে মিলন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার রাজনৈতিক ক্যারিয়ারে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়। জাতীয় সংসদে তিনি দলীয় অবস্থান তুলে ধরেন এবং বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন। 2001 সালে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এই সময় দেশের শিক্ষা খাতে বিভিন্ন প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে তিনি সম্পৃক্ত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষানীতির বাস্তবায়নে সরকার যে পদক্ষেপ নেয় তার অংশ ছিলেন মিলন। যদিও তার দায়িত্বকাল বিতর্কমূলক ছিল না, তবুও তিনি শিক্ষা ব্যবস্থার প্রসার ও ব্যবস্থাপনায় ভূমিকা রাখার দাবি করেন। মন্ত্রিত্বের সময় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও নীতি নির্ধারণী আলোচনায় অংশ নেন। তার সমর্থকদের মতে তিনি শিক্ষা খাতে প্রশাসনিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে কাজ করেছেন। 2006 সালের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে বিএনপির বহু নেতার মতো মিলনও বিভিন্ন রাজনৈতিক মামলার মুখোমুখি হন। একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণ তার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি এবং তার দল এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছে। রাজনৈতিক অস্থিরতার সময়ে তিনি দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার চেষ্টা করেন। কারামুক্তির পর তিনি পুনরায় সংগঠনকে সক্রিয় করতে মাঠে নামেন। এসব ঘটনায় তার রাজনৈতিক পরিচিতিকে আরও আলোচিত করে তোলে। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন দায়িত্ব পালন করে মিলন নিজেকে একজন সংগঠক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। চাঁদপুর ও আশপাশের এলাকায় দলকে পুনর্গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্থানীয় রাজনীতিতে তার প্রভাব মূলত ব্যক্তিগত যোগাযোগ, সামাজিক সম্পৃক্ততা এবং দীর্ঘদিনের রাজনৈতিক উপস্থিতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তার সমর্থকদের মতে তিনি একজন দৃঢ়চেতা ও সংগ্রামী নেতা, যিনি প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক অবস্থান ধরে রেখেছেন। সমালোচকদের দৃষ্টিতে তিনি বিতর্কিত কিন্তু প্রভাবশালী। আনোয়ার এহসানুল হক মিলনের রাজনৈতিক জীবন বাংলাদেশের বহুমাত্রিক রাজনীতির একটি প্রতিচ্ছবি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী, প্রতিটি ধাপেই তিনি আলোচিত হয়েছেন। দর্শক, এহসানুল হক মিলন যদি শিক্ষামন্ত্রী হয় তাহলে কি আপনি খুশি হবেন? কমেন্টে লিখে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।